শপিং করতে করতে বেশ রাত হয়ে গেছে, তাই ওরা আর ওদেরকে একা ছাড়ার রিস্ক নেয়নি। দায়িত্ব সহকারে বাসার সামনে এনে পৌঁছে দিয়ে গেছে। তে বাসায় এসেই ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। তে শুয়ে শুয়ে জাংকুকের কথাই ভাবছিল। জাংকুকের কথাবার্তা, জাংকুক নিজে পছন্দ করে তেকে শাড়ি কিনে দেওয়া, সবটাই তের মাথায় ঘুরছিল। আচ্ছা, জাংকুক কি আমার পছন্দ করে? কিন্তু সে তো আমাকে ভালোভাবে দেখেও নি। না, দেখেছে সেটা আমি খেয়াল করিনি। যাই হোক, এরকম উল্টাপাল্টা চিন্তা করতে করতে জাংকুককে নিয়ে তে না খেয়েই ঘুমের দেশে পাড়ি জমায়। ভোর 4টায় তের ঘুম ভেঙে গেল। রাতে কিছু না খাওয়ার ফলে খুব খিদেও পেয়েছে, পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। তে কিছু খাওয়ার আশায় রান্নাঘরে চলে এলো। ফ্রিজ খুলতেই তাতে কয়েকটা মিষ্টি দেখতে পেল। মিষ্টি দেখে তের চোখ চকচক করে উঠল। তে মিষ্টির প্লেটটা বের করে সবগুলো মিষ্টি কপাকপ মুখে পুড়ে নিল আর খেয়ে 1 গ্লাস পানি খেলো। তৃপ্তির একটা নিঃশ্বাস ছাড়লো। তে নিজের রুমে যাওয়ার জন্য যেই না পা বাড়াবে, তখনই হঠাৎ কেউ একজন এসে ওর হাত ধরে টেনে ওকে ছাদে নিয়ে এলো। অন্ধকার থাকার ফলে তে লোকটাকে ঠাউট করতে পারেনি। লোকটা থেকে এক টানে ছাদে নিয়ে এলো আর ভিতর থেকে ছাদের দরজাটা বন্ধ করে দিল। ছাদে আবছা আলো থাকায় তের সামনে ভেসে উঠল ভুগমের স্পষ্ট মুখশ্রী। আপনি এখানে কি করছেন? তের কথায় কোনো উত্তর দিল না ভুগম। আস্তে আস্তে তের দিকে এগিয়ে আসতে লাগলো। আরে আরে আরে, আপনি এমন করছেন কেন? আমার দিকে কেন এগিয়ে আসছেন? কি কি করছেন কি আপনি এসব? আমি কিন্তু এবার চিৎকার করবো। আমার প্রশ্নের উত্তর দিন, কি করছেন? তের কোনো কথার উত্তর দিল না ভুগম। মনে হচ্ছে তের কোনো কথা ভুগমের কানে গিয়ে পৌঁছাচ্ছে না। ভুগম এক পা করে তের দিকে এগিয়ে আসছে। তেও এক পা করে পিছিয়ে যাচ্ছে। এইভাবে পেছাতে পেছাতে তে একদম ছাদের শেষ কর্নারে এসে দাঁড়ায়। এবার তার পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এখনও ভুগম তার দিকে এগিয়ে আসছে। ভুগম তের অনেকটাই কাছে চলে এসেছে। তে ভয় পেয়ে নিজের চোখ জোড়া বন্ধ করে নিয়েছে, কারণ তে চায় না ওর চোখ জোড়া দিয়ে কোনো খারাপ কিছুর সাক্ষী হতে। কিছুক্ষণ পর তে নিজের পায়ে কারো স্পর্শ পেল। তে চোখ খুলে দেখলো ভুগম হাঁটু গেড়ে বসে তের পা ধরে আছে। তে এক ঝটকায় নিজের পা দুটো সরিয়ে নিল। কি করছেন কি ভুগম ভাইয়া? কি করছেন এটা? আপনি আমার পায়ে হাত দিয়েছেন কেন? ভুগম কিছুই বলল না, এখনো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। কি হলো ভুগম ভাই, কথা কেন বলছেন না? তেকে চমকি দিয়ে ভুগম হো হো করে কান্না করে উঠল। এর কান্নার শব্দ শুনে তে নিজেকে শান্ত করলো। কণ্ঠ নরম করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কি ভুগম ভাইয়া? আপনি এইভাবে কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? ভুগম নিজেকে সামলালো, তের সামনে উঠে দাঁড়ালো। ভুগমের চোখে এখনো পানি বিদ্যমান। আমাকে তুই ক্ষমা করে দিতে। আমি আজ পর্যন্ত যা করেছি তার জন্য, এঙ্গেজমেন্টের দিন তোর সাথে যা ব্যবহার করেছি, তোর সাথে যা বলেছি তার জন্য। বিশ্বাস কর, সত্যি বলতেছি, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। এঙ্গেজমেন্টের দিন তোকে দেখার পর, তোর বিষয় জানার পর আমি কি করবো বুঝতে পারছিলাম না। সেদিন বাসা যাওয়ার পর আমার কেমন যেন অগোছানো লাগছিল, পাগল পাগল লাগছিল নিজের ভিতরে। সব কিছু উলটপালট হয়ে যাচ্ছিল। একটা ঝড় আমার ভিতরে সব কিছু তছনছ করে দিচ্ছিল। আমার কেন যেন এটাই মনে হচ্ছিল, এতগুলো বছর পর আমি সব কিছু পাওয়ার পরও কিছু একটা জিনিস হারিয়ে ফেলছি। কোনো একটা মূল্যবান জিনিস আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। সেই দিনের পর আমি তোর সাথে কত দেখা করার চেষ্টা করেছি, তোর সাথে কথা বলার চেষ্টা করেছি, তোকে সবটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তুই কিছু বোঝার চেষ্টা করিস নি। তে আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? একটা বারের জন্য আমাকে কি সুযোগ দেওয়া যায় না? আমি নিজেকে পাল্টাতে চাই, প্লিজ দে, আমাকে একটা সুযোগ দে। আপনি যা করেছেন তার জন্য তো আমি আপনাকে আরও আগেই ক্ষমা করে দিয়েছি। ভুগম ভাই, যদি আসে সুযোগ দেওয়ার কথা, তাহলে সেইটা আর দেওয়া সম্ভব না। ভালোবাসার মানুষটাকে হারানোর বেদনা আমি খুব ভালো করেই জানি। আমি আমার বোনকে খুব বেশি ভালোবাসি, আর তাই আমি চাই না সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো রকম কোনো আঘাত পাক। এইদিকে আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আমি যে আমাকে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলছি, অন্য কারো হয়ে যাচ্ছি, তার কি হবে? তিলে তিলে নিজের অজান্তেই হয়ে যাওয়া ভালোবাসাটাকে এইভাবে শেষ হয়ে যেতে দেখছি, তার কি হবে? এটা হয়তো আপনার পাওনা ছিল ভুগম ভাই। কথায় আছে না, সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনার ভাগ্যে হয়তো আমি মানুষটা নেই, আপনার ভাগ্যে আছে আমার আপু আয়ু। সো আপনার এটা মেনে নিতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করব, যাতে আপনারা সারা জীবন সুখে থাকেন, দুইজন একে অপরের প্রতি লয়াল থাকেন। আপনার উপর আমার এইটুকু বিশ্বাস আমি এখন থেকে রাখতে চাই, আপনি আমার আপুকে সুখে রাখবেন, কখনো কষ্ট দিবেন না। ভাইয়া, আজকে এমন একটা দিন শুরু হতে যাচ্ছে যে দিনটা আপনাদের জন্য খুবই শুভ, খুবই সুন্দর আর খুবই স্মৃতিময় একটা দিন। কারণ আজকের দিনটাতেই আপনারা দুজন একটা পবিত্র বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হবেন। আচ্ছা ঠিক আছে, তুই কি আমাকে ছাড়া থাকতে পারবি? আমাকে তুই কখনোই ভালোবাসিস নি নাকি? আচ্ছা, আমাকে ভুলে যেতে পারবি তো তুই? আমি সত্যি না বলবো না, কারণ সত্যি আমি আপনাকে ভালোবেসেছিলাম। আর সেই ভালোবাসাটা ছিল আমার কৈশোরের প্রথম প্রেম। প্রথম প্রেম কখনোই ভোলা যায় না। আমি সত্যি আপনাকে বলতে পারবো না, কিন্তু এই ভালোবাসাটা আমার পক্ষে পূর্ণতা দেওয়া সম্ভব না। ওই যে কথায় আছে না, প্রথম প্রেম কখনোই পূর্ণতা পায় না, আর প্রথম প্রেম কখনো সঠিক মানুষের সাথেও হয় না।
ঠিক তেমনটাই হয়েছে আমার সাথে। আমি জানি আমার প্রথম ভালোবাসাটা একটা ভুল মানুষের সাথে হয়েছিল। আপনার প্রতি আমার এখনও একটু একটু আবেগ কাজ করে, কিন্তু বিশ্বাস করুন, আপনার প্রতি এখন আর বিন্দু মাত্র পরিমাণ আমার ভালোবাসা নেই। সত্যি বলছি, আগের ওই ভালোবাসাটা আমি আপনার প্রতি অনুভব করি না এখন আর। কথাগুলি কি তুই তোর মন থেকে বলছিস? হ্যাঁ, ঠিক আছে। যেহেতু তুই আমাকে আর তোর জীবনে চাসই না, তাহলে আমিও আর তোকে জোর করবো না। হয়তো আমি তোকে জোর করতে পারতাম, কিন্তু ভালোবাসার মানুষের সাথে কখনো জোর খাটালে চলে না। ভালোবাসাটা জোর করে আসে না। আজ থেকে আমার শুধু একটাই ভালোবাসা, সেটা হচ্ছে আয়ু। তুই এইটা ভাবিস না যে আমার মন থেকে তোর জন্য সমস্ত ভালোবাসা চলে যাবে। না, আমার মনের এক কোণে তোর জন্য আজীবন এক টুকরো ভালোবাসা থাকবে, কিন্তু সেটা থাকবে শুকনো। আর আমাকে তুই একটা কথা দে। বলেন কি কথা? শোন, তুই আমাকে আগের মতো ভাববি। আগে যেভাবে আমার সাথে ফ্রেন্ডলি চলাফেরা করতি, সেইভাবে চলাফেরা করবি, সেইভাবে কথা বলবি। তোর যত খুশির কথা, যত মন খারাপের কথা, যত বিপদের কথা আমার সাথে শেয়ার করবি। প্লিজ আমার এই কথাটা রাখিস। আমি তোর কাছ থেকে আর কিছু চাই না, এইটুকু হলেই আমার জন্য যথেষ্ট। প্লিজ তোর ফ্রেন্ড হিসাবে আমার সাথে সব কিছু শেয়ার করিস। 5 বছর আগের তেইয়ং যেভাবে আমার সাথে হেসে খেলে কথা বলতো, প্লিজ তুই আজ থেকে আমার সাথে সেভাবেই কথা বলবি। প্লিজ। আমি আর কখনোই তোর কাছে আমার ভালোবাসার দাবি নিয়ে আসবো না, তুই নিশ্চিত থাকিস। লাস্টের এই কথাটা বলতে গিয়ে ভূগমের গলাটা ভারী হয়ে আসলো। ঠিক আছে ভাইয়া, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আমি আজ থেকে আপনার সাথে আগের তেইয়ংয়ের মতোই ব্যবহার করব, কেমন? কথাটা বলে তে একটু জোরপূর্বক হাসলো। তের কাছ থেকে হ্যাঁ সম্মতি পেয়ে ভূগম আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ালো না, সোজা ঘুরে ছাদ থেকে নেমে চলে গেল। ভূগম চলে যাওয়ার পর তেও নিশ্চিন্তে নিজের রুমে চলে এলো। একটা মজার কথা হলো, আজকে ভূগমকে প্রত্যাখ্যান করে তের একটুও মন খারাপ হয়নি, বরং ভালো লাগছে এটা ভেবে যে আজকে থেকে ভূগমের সাথে ওর সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে যাবে, যেমনটা ছিল ঠিক 5 বছর পূর্বে। যদিও ভূগম তার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু আজকে ভূগমের একটা কথাও তের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি, কারণ সেই 5 বছর আগেই ওর উপর থেকে মুভ অন করে নিয়েছে। তাই তো ভূগমের কোনো কথাই আজকে তের মন গলেনি, তেকে আঘাত দিতে পারেনি, তের মনকে নরম করতে পারেনি। সকাল শুরু হতে না হতেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে। দুপুরে গায়ে হলুদ আর বিকেলে বিয়ে। পুরো বাড়ি জুড়ে বাচ্চারা ছোটাছুটি করছে, অনেক শব্দ, আর বড়দের তো চিল্লাচিল্লি আছেই। এত শব্দ আর এত চিল্লাচিল্লির মাঝখানে তে আর ঘুমাতে পারলো না। তাই তে ভাবলো ল্যাদ খেয়ে আর শুয়ে না থেকে উঠে পড়াটাই বেটার হবে। ও উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় ওর চোখ পড়লো ড্রয়িং রুমের সোফার উপর। সেখানে বসে আছে ওর ফুপি রোজ বেগম, আর তার পাশে বসে আছে তার মেয়ে লিসা। তেকে নামতে দেখে লিসা দৌড়ে তার কাছে এলো। লিসা হচ্ছে তের ফুফাতো বোন। ওরা দুইজন একই কলেজে পড়ে আর একই ক্লাসে। ওরা দুইজন ভালো বান্ধবীও বটে, কিন্তু সমস্যা হচ্ছে ওর ফুপি রোজ বেগমকে নিয়ে। উনি মানুষটা মোটেও সুবিধার নয়। এই যে তে এত সুন্দর, তার মেয়ের থেকে বেশি সুন্দর লাগে, হঠাৎ করে ও এতটা সুন্দর হয়ে গেছে, এটা নিয়ে ওনার অনেক সমস্যা। তে পড়াশোনায়ও খুব ভালো, তার মেয়ের থেকে এগিয়ে, এটা নিয়ে। তারপর অন্যান্য বিষয় তো আছেই। এক কথায় বলতে গেলে তেকে উনি নিজের 2 চোখে দেখতে পারে না। কিন্তু এই বিষয়গুলো নিয়ে তে আর লিসার মাঝে বিন্দু মাত্র কোনো হিংসা বিদ্বেষ নেই। ওরা দুজন ওদের দুজনের মতো, যে যা বলে বলুক, ওরা ওই বিষয় কান দেয় না। লিসা তের কাছে চলে এলো। এই যে লিসা মহারানী, কখন এলেন? আমাকে তো একবারও ডাকলেনও না। আরে বেবি, মাত্রই যাচ্ছিলাম তোকে ডাকতে, আর তখনই দেখলাম তুই সিঁড়ি দিয়ে নামছিস, তাই দৌড়ে চলে এলাম। এই তো কিছুক্ষণ আগেই এসেছি। আয় জানো, সোফায় বসে একটু গল্প করি। তে আর লিসা গিয়ে সোফায় বসে পড়লো, আর রোজ বেগম সেখান থেকে উঠে রান্না করে চলে গেল। এইদিকে আয়ুকে সাজানো হচ্ছে গায়ে হলুদের জন্য। তে ওর কাজিনরা সবাই রেডি হয়ে গেছে আগেই। আয়ুকে সবাই মিলে রেডি করে দিচ্ছে। কিছুক্ষণ পরেই ও বাড়ি থেকে হলুদের তত্ত্ব চলে আসবে। আর এইদিকে আয়ু রেডি হয়ে গেছে, ওকে নিয়ে স্টেজে বসানো হয়েছে। ও বাড়ি থেকে তত্ত্বও চলে এসেছে হলুদের, আর তত্ত্ব আসতেই হলুদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে। একে একে সবাই এসে আয়ুকে হলুদ দিয়ে যাচ্ছে, কিন্তু তে আয়ুর গায়ে হলুদ লাগাতে এসে পুরো কেঁদে ভাসিয়েছে। তার মনে একটাই দুঃখ, এতদিন যার সাথে নিজের সুখ দুঃখ শেয়ার করেছে, সেই মানুষটা নাকি আজ থেকে অন্য কারো বাসায় চলে যাবে। আর চাইলেও তার সাথে খুনসুটি করতে পারবে না, দুষ্টুমি করতে পারবে না, হাসাহাসি করতে পারবে না একসাথে বসে। এই সব ভেবেই তে কান্না করে ভাসিয়েছে। তের কান্না থামানোই যাচ্ছিল না। অন্য সব কাজিনরা মিলে খুব কষ্ট করে তেকে সামলাছে। লিসা এসে তের গালে 1 খাবলা হলুদ লাগিয়ে দিয়েছে। ইস, এটা কি করলি লিসা তুই? কি করেছি ডার্লিং? তোর গায়ে হলুদ লাগিয়ে দিয়েছি। উফ, কেন করলি এটা বলতো? ও, কেন করেছি? শোন ডার্লিং, এটার কারণ হচ্ছে, যদি কোনো বউয়ের হলুদ সর্বফার্স্ট কোনো কুমারী মেয়েদের গায়ে লাগানো হয়, তাহলে খুব শীঘ্রই তারও বিয়ে হয়ে যায়। আর ডার্লিং, তোর বিয়েটা খাওয়ার খুব শখ আমার ভাই, তাড়াতাড়ি বিয়ে কর। আমি চাই না তোর আগে আমার বিয়েটা হয়ে যাক, এই জন্য। কি বললি? এগুলো সব কুসংস্কার, তুই এগুলো বিশ্বাস করিস? যতই হোক, সব কথাই তো আর ফেলে দেওয়া যায় না। কুসংস্কার হলেও কিছুটা রটে আর কিছুটা তো বটে, তাই না? তো হলেও হতে পারে তোর বিয়েটা তাড়াতাড়ি। ও আচ্ছা, তাই যদি হয় তাহলে তো আমার পরে তোর বিয়েটাই হওয়া উচিত, তাই না? ঠিক আছে, দাঁড়া, আমার পরে যেহেতু তোর বিয়ে হবে, তাহলে তোর বিয়ের ব্যবস্থাটাও আমাকে করতে দে। এ বলেই তে 1 বাটি হলুদ হাতে নিয়ে লিসাকে দৌড়াতে শুরু করলো। তের হাতে হলুদের বাটি দেখে লিসা পুরো ঘাবড়ে গেছে, কারণ লিসা জানে তে যদি একবার ওকে ধরতে পারে, তাহলে আজকে লিসার রক্ষা নেই, পুরো মুখ হলুদ দিয়ে ভরিয়ে দেবে তে। তাই লিসা এক ভো দৌড় মারলো।
তেও লিসার পিছু পিছু দৌড়াচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে তে পড়ে যেতে নেবে, কিন্তু তখনই কেউ একজন শক্ত করে ওর কোমরটা ধরে ফেলে।